জয় বাংলা, জয় বাংলা। আমার নেতা তোমার নেতা, স্বাধীন দেশের স্বাধীন নেতা, স্বাধীন দেশের স্বাধীন নেতা। জয় বাংলা, জয় বাংলা। তোমরা জানো আমি একজন মুক্তিযোদ্ধা। আমি মুক্তিযুদ্ধের সময় কিভাবে মুক্তিযুদ্ধ করেছি এই বিষয়ে তোমাদেরকে বলবো। আমি যখন মুক্তিযুদ্ধ শুরু হওয়ার আগে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র ছিলাম, মাস্টার্স পড়তাম তখন। এর মধ্যেই 7ই মার্চের ভাষণ হয় বঙ্গবন্ধুর। ভাষণ হওয়ার পরে আমরা সবাই উদ্বুদ্ধ হলাম যে যুদ্ধ করার জন্য। আর এদিকে বিশ্ববিদ্যালয় সব জায়গায় বন্ধ হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে থাকাটা খুব নিরাপদ ছিল না। চট্টগ্রাম শহরের নাম বিভিন্ন জায়গায় নানা জায়গায় হামলা হচ্ছে, বাঙালি বিহারি এদের মধ্যে যুদ্ধ হচ্ছে, নানা রকম খণ্ডবিখণ্ড যুদ্ধ হচ্ছে। আমরা ওই জন্য বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে আসলাম। যেহেতু আমার বাড়ি চাঁদপুর, আমি এসে আমার নানা বাড়ি ছিল মহিষাদি, দাসাদি, সেই দাসাদি গ্রামে চলে গেলাম। এপ্রিল মাসের প্রথম দিকে আমাদের সঙ্গে আর্মির একটা ছেলে আসে, নাম আব্দুর রব। সে আইসা বলে, স্যার ইন্ডিয়াতে ট্রেনিং করানো হয়, আপনারা যদি মুক্তিযুদ্ধ করতে চান তো আপনারা ইন্ডিয়া যেতে পারেন, আমি নিয়ে যাবো আপনাদেরকে, আমরা চিনি। তো আমরা দেখলাম এখানে যুদ্ধ পাকিস্তানিরা যখন 26শে মার্চে আক্রমণ শুরু করলো, এই গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে আগুনে বাড়ি ফোড়ায়, ইয়াং যুবক ছেলেদেরকে মেরে ফেলে। তারপরে এখানে প্রথম যে প্রতিরোধ যুদ্ধ হলো এটা ব্যর্থ হয়ে গেল। এলাকা স্থানীয় যুদ্ধ হওয়ার পরে এরা সব পিছনে চলে গেল গিয়ে, পাকিস্তানিরা সব শহরে দখল করে আস্তে আস্তে গ্রামের দিকে ছড়িয়ে পড়া শুরু করলো। আমরা দেখলাম একদিকে আমাদের মুক্তিযুদ্ধ করার জন্য আমাদের নিজেদের মনোবৃত্তি ছিল, আর একই সঙ্গে দেখলাম যে তারা এখানে যুবক ছেলেদেরকে নিয়ে ধরে ফেলে আর আগুন দিয়ে গ্রাম বাড়ি সব পুড়িয়ে ফেলে। তা আমরা এখানে থাকাটা কোনো অবস্থায় নিরাপদ মনে করি নাই, যে মরতে যখন হবেই তো যুদ্ধ করি মরি। ওই ছেলেটা যখন বললো যে আপনারা ইন্ডিয়া চলেন, আমরা তখন ইন্ডিয়াতে চলে গেলাম। আমি গেলাম, আমার সঙ্গে আরো 8 জন গেল। এর সঙ্গে শাহজাহান কবির, শামসুল কবির, সালাউদ্দিন, আবুল কাসেম, ওই এলাকার অনেক ছেলে ছিল। আমরা সব চলে গেলাম ইন্ডিয়াতে। এটা এপ্রিল মাসের মাঝামাঝি। তো প্রথমে গিয়ে আমরা বক্সনগর নামে ইন্ডিয়াতে একটা ক্যাম্প আছে, সেই ক্যাম্পে উঠলাম রাত্রেবেলা। সেখানে একদিন থাকার পরে সেখানে জায়গা হয় না, অনেক লোকজন মুক্তিযুদ্ধের এই এলাকার থেকে, বাংলাদেশ থেকে ওখানে গেছে। সেখান থেকে পাশে একটা ক্যাম্প আছে, সেগুলো মেলাঘর গিয়ে আমরা 10-12 দিন ছিলাম সেখানে। সেখানে একটা ক্যাম্পের ইনচার্জ, ওখানে অনেকগুলো ঘর ছিল থাকার জন্য, সনের ঘর। তো সনের ঘরের মধ্যে আমরা থাকতাম, আমাকে একটা ইনচার্জ করা হলো। ডেলি লোক আসে 50 জন 60 জন করে আসতে, দেখা যায় 300-400 লোক রাখতে হয়। খুব কষ্ট করে থাকতাম আমরা, মাটিতে বিছনা করে, মাটির মধ্যে খড় বিছিয়ে খড়ের মধ্যে থাকতাম আমরা। সেখানে পাহাড়ের টিলার উপরে ক্যাম্প। একদিন মাঝে মাঝে জঙ্গলে যেতাম কাঠ কাটতে, ওই লাকড়ি চুলা রান্নাবান্না করার জন্য। তারা ছোট ছোট অস্ত্র ট্রেনিং করা হতো। এর মধ্যেই এইগুলো প্রায় প্রাথমিক ক্যাম্প। এখান থেকে কতদিন পরই সিলেক্ট করে নিয়ে ভালো ট্রেনিং করানোর জন্য নিয়ে যাওয়া হতো। একদিন আমাদেরকে বলা হলো, তোমাদের মধ্যে কারা নদীর পাড়ের ছেলে এবং সাঁতার কাটতে জানো, তাদেরকে একটা বিশেষ ট্রেনিং দেওয়া হবে। তা আমরা যারা নদীর পাড়ের ছেলে, আমরা বললাম যে হ্যাঁ আমরা কিছু আছি, আমরা নদীর সাঁতার জানি, আমাদের বাড়ি চাঁদপুরে। এইভাবে তারা বিভিন্ন ক্যাম্প থেকে তারা সাঁতার জানে এবং নদী এলাকায় বাড়ি, তাদেরকে সিলেক্ট করলো। সিলেক্ট করে আমাদেরকে নিয়ে গেল গিয়ে একবার তোমার গুয়াহাটি হয়ে, কলকাতার হাওড়া হয়ে একদম পলাশী, আর পলাশীর মাঠের পাশে হলো ভাগীরথী নদী। আমরা সেখানে গিয়ে জানতে পারলাম পাকিস্তান থেকে 8 জন নেভির অফিসার একটা ফ্রান্সে গেছিল জাহাজ আনতে, সাবমেরিন নিয়ে আসতে। ওরা ওখান থেকে পলে আসছে, ওরা লন্ডন হয়ে দিল্লিতে আসে। দিল্লির থেকে আসার পরে ওদেরকে বলা হলো তোমরা এই ক্যাম্পগুলোকে ট্রেনিং শুরু করো। তো ওরা আসলো ওখান থেকে, আর ইন্ডিয়ান নেভির লোকেরা আমাদেরকে ট্রেনিং দেওয়া শুরু করলো। তো ওখানে 3 মাস প্রশিক্ষণ হয়। এই 3 মাস প্রশিক্ষণের মধ্যে আমাদের ছিল প্রতিদিনই ফিজিক্যাল ফিটনেসের জন্য ট্রেনিং করানো হতো, পিটি করানো হতো। আর একটা ছিল আনআর্ম কমব্যাট, মানে খালি হাতে কিভাবে মানুষ মারতে হয়, এটা শেখানো হতো। তারা ছোট ছোট অস্ত্র পরিচালনা শেখানো হতো। এর মধ্যে LMG, রাইফেল, SLR, SMC, আর সঙ্গে সঙ্গে যে মাইন দিয়ে আমরা জাহাজ ডুবাবো, সেই মাইন কিভাবে জাহাজ লাগাইতে হয়, মাইন দিয়ে কিভাবে জাহাজ বিস্ফোরণ করতে হয় শেখানো হতো। তাদের ম্যাপ রিডিং শেখানো হতো, কি কোন রাস্তা দিয়ে তোমরা কিভাবে চলবা, উত্তর দিক কোনটা পূর্ব দিক কোনটা, এগুলো জানার জন্য। এই সাঁতার কাটান শেখানো হতো দৈনিক 7 থেকে 8 ঘন্টা, 10 ঘন্টা, এবং রাত্রেবেলা হয়তো, দিনের বেলা হয়তো, রাত্রেবেলা হয়তো। কারণ আমার গেরিলা যুদ্ধগুলো মোটামুটি রাত্রেবেলায় বেশি হয়েছে, আর পাকিস্তান আর্মিরা রাত্রেবেলা বেশি মুভ করতো না। তো আমরা ওখানে প্রতিদিন নিয়মিত ট্রেনিং করতাম। সেখানে আমরা প্রথম দিনই গান ট্রেনিং করার সময় আমাদের গান বলা হতো, জাতীয় সঙ্গীত গাইতাম আমরা। সেখানে বলা হতো আমার সোনার বাংলা, আমরা তোমায় ভালোবাসি। একটা গানের লাইন আসলে আমরা প্রায় সবাই চোখের পানি ফেলে দিতাম, মা তোমার বদন খালি মলিন হলে আমরা নয়ন জলে ভাসি। এটা আমরা ওখানে টের পাইছি আসলে কি জিনিস।
কারণ আমরা দেশ ছেড়ে চলে গেছি ওখানে, নিজের জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমরা। দেশ আক্রান্ত, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, এই ফিলিংসটা আমাদের ভিতরে আসলো যে দেশ আমাদের স্বাধীন করতে হবে, মর্তজন হবে, যুদ্ধ করে মরবো। 3 মাস প্রশিক্ষণ করার পরে আমাদেরকে আগস্ট মাসের প্রথম দিক দিয়ে আবার নিয়ে আসা হলো প্লেনে করে আগরতলাতে নিয়ে আসার পরে বলা হলো একজন লিডার হবে, দলের মধ্যে একজন ডেপুটি লিডার হবে। আমার দলের একজন লিডার ছিল বদিউল আলম, তাকে আলাদাভাবে ক্যাম্পেইনের গান শেখানো হলো, 2টা গান মুখস্থ করলাম এবং বলা হলো তোমরা একটা ট্রানজিস্টার দিয়ে দেওয়া হলো, আর আমাদের ওখান থেকে চাকু দেওয়া হলো, আর সাঁতার কাটার জন্য ফ্রিঞ্জ যেগুলো আমরা ট্রেনিং করছি এগুলো এখান থেকে নতুন করে আবার দেওয়া হলো প্রত্যেকের হাতে। কিন্তু গান শেখানো হলো মাত্র 2জনকে, যাতে এটা লিক আউট না হয়। এই প্রথম 2টা গান শেখানো হলো, সেই গানগুলো মুখস্থ করে বলা হলো তোমরা ভারতীয় যে রেডিও চলে আকাশবাণী, যে আকাশবাণীর থেকে 12, 13, 14, 15 যে কোনো দিন সকালবেলা 7:30টার খবরের পরে একটা গান গাওয়া হবে, সেই গানটা তোমরা সন্ধ্যা যদি শুনো সেদিন প্রস্তুতি নিবা। আবার ফাইনাল একটা গান বাজানো হবে, সেই গানটা হলে তোমরা অপারেশন করবা। আমরা আগস্ট মাসের প্রথম সপ্তাহে রওনা দিলাম, আবার 9 তারিখে রওনা দিলাম ইন্ডিয়ার থেকে। রওনা দিয়ে আমরা আসলাম একবারে বর্ডার হয়ে তোমার নারায়ণপুর হয়ে আইসা আমরা দাসাদি উঠলাম 12 তারিখ রাত্রে। দাসাদি ইব্রাহিম বিএবিটি সাহেব, যার নামে ব্রিটিশ সাহেব রাস্তা আছে, অনেকে মেরে ফেলছে অনেকে পাকিস্তানিরা। তো সেই ওনার রাস্তা থাকলাম, রাতের থাইকা সেখান থেকে আমরা ইলিশ মাছ ধরার নৌকা, তোমরা দেখছো কো, একটা নৌকা 3 জন লোক থাকে, জাল থাকে। আমরা ইলিশ মাছের 8টা নৌকা নিলাম, এরকম 8টা নৌকা নিয়ে আমরা মেঘনা নদী দিয়ে ওই উত্তর পাড় থেকে আমরা এই নদী দিয়ে এখানে চলে আসি। আচ্ছা, এই বাড়িতে উঠি আমরা 13 তারিখ রাত্রে। এখানে সকালবেলা আওয়াজ হলো, গান আসলো আমাদের। আমি যত তোমায় শুনিয়েছিলাম গান, এই সকাল 7:30টার পরে গান বাজলো। আমরা গিয়ে শহরে গিয়ে কি করে দেখলাম কোথায় কোথায় জাহাজ আছে, কোথায় কোথায় বার্জ আছে, কোথায় এসডি লঞ্চটা আছে, এগুলো দেখে আসলাম গিয়ে 2 দিন গিয়ে। আমি আর সাধারণ করে গেলাম ওখানটায়। 14 তারিখ পাকিস্তান দিবস, সেদিন অপারেশনের কথা ছিল, আমাদের মোটামুটি আইডিয়া দেওয়া হয়েছিল, কিন্তু 14 তারিখ কোন কারণে জানি অপারেশন হয় নাই। 15 তারিখ সকালবেলা আবার আকাশবাণীর থেকে গান বাজলো। আজকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, আজকে আমার পুতুল যাবে প্রথম শ্বশুর বাড়ি। এই যখন 14-15 তারিখ সকালবেলা বাজলো, আমরা রেডি হইলাম। এই 15 তারিখ দিবাগত রাত্রে, যদি 16 তারিখ রাত্রে হয়েছে, আমরা এখান থেকে বেরিয়ে আমরা ওই করিমঘাট স্কুলটা আছে, স্কুলের ঘাটে ওখানে গিয়ে নৌকা দিয়ে আমরা। আপনাদের দলটা কতজনের ছিল? আমরা ছিলাম প্রথম 22 জন। 22 জনের মধ্যে আমরা এখানে আসলাম 18 জন, আর 4 জন ছিল ওপাশে রাস্তা নদীর ওপারে, ওই দাসাদি গ্রামে ছিল ওরা। ওদেরকে রাখছিলাম যে আমরা এদিকে যাই, যদি কোনো জাহাজ আসে তাহলে তোমরা অ্যাটাক করো। এটা হচ্ছে সেই ডাকাতিয়া নদী। এই নদীটা এখান থেকে, এদিক থেকে এসে কি মেঘনা নদী মোহনা গিয়া পড়ছে বড় স্টেশনের কাছে। আমরা এই নদীতেই যতগুলা জাহাজ থাকে সবগুলো এই নদীতেই থাকে, শহরের মধ্যখানে। আর কিছু জাহাজ থাকে মেন বড় নদীতে, মেঘনা নদীতে। আমরা রেকি করে দেখলাম যে এখানে 5টা টার্গেট আছে, আর নদীর মধ্যে একটা জাহাজ আছে। 5টা টার্গেটের মধ্যে একটা হলো লন্ডন ঘাটের এখানে একটা স্টিমার ছিল, আর ডিসির এখানে একটা, ডিসির তখন এসডিও ছিল, এসডিওর এখানে একটা লঞ্চ ছিল, আর আইডব্লিউ টার্মিনাল ছিল, সেখানে ছিল। বার্জ ছিল একটা, বার্জ মানে যেটার মধ্যে তোমার তেল নেমে ডাউনলোড উঠানো হয়, নামানো হয়। তারপরে জাহাজ ঘাট ছিল। আমরা এগুলোকে টার্গেট করে আমরা সব এখান থেকে রওনা দিলাম, গ্রুপ ভাগ করে করে। একটা গ্রুপ প্রথমে নামলো 3 জনের, যে সবচেয়ে দূরে গিয়ে হিট করবে নদীর মধ্যে। তারপর 10 মিনিট পর 15 মিনিট পর আবার একটা গ্রুপ নামলো, সে আবার পরেরটা হিট করবে। তারপরে গ্রুপটা আবার নামলো, তার সে পরেরটা হিট করবে। মানে সবার লাস্ট যে লন্ডন ঘাটে হিট করবে সে সবার পরে সে নামলো, যাতে আমরা লাস্টে যে মাইন লাগাবে আর যে ওখানে গিয়ে লাগাবে প্রায় যেন এক সময় লাগানো যায়। আর এরাও যেন এর মধ্যে গিয়ে ওখানে পৌঁছে দিতে পারে, কারণ একটা মাইন বাস্ট হইতে প্রায় আধা ঘন্টা 34 মিনিট সময় লাগে, 30 থেকে 34 মিনিট সময় লাগে। এর মধ্যে 4-5 কিলোমিটার তারা সাঁতার কাটে চলে যেতে পারে। তো নিজের জাহাজের যখনই ব্লাস্ট হবে তখন শব্দ হবে, বিরাট আকার শব্দ হবে। এই শব্দ শুনে যেন পাঞ্জাবির আবার তৎপর হইয়া কারে গুলিগুলা না মারতে পারে, যেন সেফ ডিস্টেন্সে চলে যেতে হবে। আমরা এখানে প্রায় রাত্র 11টার সময় আমরা আসলাম। 11টা পরের প্রস্তুতি নিয়ে দেখলাম যে নদীতে কখন বাটি হয়, পানি নিচের দিকে যায়, ঠিক সেই সময় আমরা নামা শুরু করলাম। নামতে নামতে আমরা গিয়া প্রথমে গেলাম, যে গ্রুপ আছে আসতে চলে গেলাম। আমি গেলাম গিয়ে মেঘনা নদীতে। মেঘনা নদীতে একটা চাইনিজ জাহাজ ছিল, সেখানে আমরা চলে গেলাম। এইভাবে ক্রমান্বয়ে সবাই আস্তে আস্তে মাইনের কাছে যাওয়া শুরু করলাম। এখন তোমরা দেখো যে এই নদীতে সাঁতার কাটা আসা কত কঠিন কাজ, এবং রাত্রেবেলা অন্ধকারের মধ্যে।
আর এই জাহাজগুলো এরকম জায়গা দেখছেন, জাহাজগুলো এরকম জায়গা জায়গা থাকে। তো আমরা প্রথমে লন্ডন ঘাটে জাহাজ হিট করলাম, তারপর যে এসডির ঘাট যেটা বললাম, এখন ডিসির ঘাট সেখানে। আর এর হলো আইডব্লিউডি টার্মিনাল, ওই যে টার্মিনালের উপরে আর্মি ছিল ওখানে। এই টার্মিনালের গায়ে বাড়ির মধ্যে আমরা মাইন লাগাইছি। সেখানে সেদিন রকেট জাহাজটা আসতেছিল বরিশাল থেকে, ঢাকা যাবে, কিন্তু চাঁদপুরে এই নদীতে ঢুকে। চাঁদপুরে যত নদী স্টিমার আসে সব কিন্তু নদীতেই থামে, এখানে থামে, মেন নদীতে থামে না, কারণ ঘাটগুলো হলো ভিতরে। সবাই এখানে থামে, আমরা ওই এই নদীটাই প্রথম রেখে করে নিয়ে গেছিলাম আগের দিন রাত্রেবেলা, কোথায় কোথায় জাহাজ আছে। আমি যখন জাহাজ থেকে মাইন লাগে এসে নদীর পাড়ে আসলাম যে উঠে আসবো, তো আমাদের ফরনে কিন্তু ছিল একটা জায়গা ছিল তো, সুইমিং কস্টিউম বলে, সাঁতার কাটার মতো একটা ছোট জায়গা, আর কমল ছিল একটা চাকু, আর আমাদের সঙ্গে থাকে মাইন। তো মাইন তো আমি লাগিয়ে ফেললাম, আর সাঁতার কাটার জন্য ফায়ার প্রপেলার আছে, ফ্রিঞ্জ থাকে ওগুলা, তো মাইন লাগিয়ে ফেলছি। তো আমি রাত ভোর 4:30 হয়ে গেছে তখন, শেষ রাত তো আর কি। এখন আমাকে পাড়ে উঠতে হবে, কিন্তু পাড়ে পানি ভর্তি, নৌকা নাই। এমন সময় দেখতেছি দূর থেকে একটা নৌকা আসতেছে। ওরে ইশারা দিয়ে বললাম যে ভাই, আমার একটা নৌকা ছিল, নৌকাটা ডুবে গেছে গিয়া, তুমি আমার এটা উদ্ধার করে দাও, উদ্ধার করে নিয়ে যাও। তো যখন তার নৌকা ধরছি আমি, নৌকা ধরার পরে সে আমার এই ছবি স্রোত দেখে আসে সন্দেহ করছে যে তো কীরকম লোক, আমি তো মনে হয় না যে নৌকা ডুবে গেছে। সুইমিং কস্টিউম পরা, চাকু লাগানো, পায়ের মধ্যে রাবারের ফিনিশ লাগানো, সন্দেহ করার পর আমি মোটামুটি জোর করি তার নৌকাতে উঠলাম। যে নৌকা উঠার পরে সে আমাকে তার গ্রামের মধ্যে নিয়ে গেল, গ্রামে নিয়ে বললাম এখানে বসান, আমি আসতেছি। তো আমি গিয়ে ওখানে বসে আছি, এর মধ্যে সে আর আসে না। এমন সময় একটা মহিলা দেখি ওখানে আসলো, ওই রাত তো ভোর হয় অবস্থা এরকম সময়। মহিলা আসবার পর জিজ্ঞাসা করলাম ভাই নৌকাটা কার? তখন বলছে সেই নৌকাটা আব্দুল করিম নামে এক লোকের, সে তো শহরে চলে গেছে। আমি ভয় পেয়ে গেলাম যে শহরে যখন গেল নিশ্চয়ই কোনো খবর দিয়ে দিবে সে। আমি করলাম কি, তখন নৌকা লগ্গি মারি আমি দক্ষিণ দিকে রওনা দিলাম। সে আসছে শহর উত্তর দিকে, আমি দক্ষিণ দিকে। এর মধ্যে আমি পাট ক্ষেতের মধ্যে আরো কাটা ক্ষেতের মধ্যে আমার সঙ্গে আর 4-5 জন পেলাম। তাদেরকে বললাম তোমরা উঠো। আমরা যখন রওনা দিচ্ছি, এর পিছন দিয়ে তারা আইসা চিৎকার শুরু করে, নৌকা চোর, আমাদের নৌকা চুরি করে নিয়ে যায়। ওদিক থেকে গ্রাম থেকে কিছু লোক নামছে, তারা রাত্রেবেলা এই বোম যে মাইন যে বাস্ট হয়েছে আওয়াজ তারা শুনছে ওখান থেকে। তারা সন্দেহ করছে রাত্রে শহরে কিছু হয়েছে, তারা মুক্তিযুদ্ধ হবে। কিছু লোক যারা মুক্তিযুদ্ধের সপক্ষের লোক, তারা আগে দৌড়িয়ে আসছে। তারা এসে বলছে আপনার খোলা নৌকা যাবেন না, আপনারা আমাদের সৈয়ালা নৌকা উঠেন। সেখান থেকে একটা সৈয়ালা নৌকা দিয়ে আমরা একদম অনেক আর 6-7 মাইল দূরে এখানে চলে গেলাম। তখন বেলা প্রায় 12টা-1টা বাজে। আমাদের ফলনে শুধু এই ড্রেসগুলো ছিল। ওখানে যাওয়ার পরে গ্রামের লোকগুলো আমাদেরকে লুঙ্গি দিল, চাদর দিল গায়ে দেওয়ার জন্য। সেখানে আমরা 6-7 জন ছিলাম ওখানটা। এইগুলো আমাদের প্রথম অপারেশনটা হলো এইটা। এর মধ্যে আমাদের কিছু, যখন আমরা ইন্ডিয়া চলে গেলাম তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো তোমরা কি কাজ করলা, কোথায় করলাম। তখন তো আর টেলিফোন ওয়্যারলেস এগুলো কিছু ছিল না। আমরা ওখানে গিয়ে লিখিতভাবে রিপোর্ট দিলাম যে আমরা এই জায়গায় এই কাজ করছি। পাকিস্তান রেডিও, বিবিসি সবাই খবর জানতে পারলো। কারণ এই অপারেশনটা শুধু চাঁদপুর একা হয় নাই, চাঁদপুর হয়েছে, চিটাং হয়েছে, খুলনার মংলাতে হয়েছে, অনেক জায়গায় হয়েছে। তারা সব জায়গায় জানতে পারলো যে সারা বাংলাদেশে নৌপথে বিরাট আক্রমণ হয়েছে। এটা বিবিসি, ভয়েস অফ আমেরিকা এরা প্রচার করা শুরু করলো যেরকম আক্রমণ হয়েছে। আর পাকিস্তান প্রচার করা শুরু করলো যে ইসরায়েলরা এখানে এসে হামলা করছে। এটা বাঙালিদের কাজ না, বাঙালিদের পক্ষে এটা সম্ভব না। মূল উদ্দেশ্যটা ছিল আমাদের নথিপথগুলোকে তছনছ করে দেওয়া, যেগুলো মানে আর্মিরা ব্যবহার করে বা দেশের তখনকার পাকিস্তান থেকে সব স্বাভাবিক। আমাদের উদ্দেশ্য ছিল সব অস্বাভাবিক করে ফেলা, যে কোনো কিছু ঠিক নাই। নদী জাহাজ চলতে পারে না, জাহাজ ডুবিয়ে ফেলা হচ্ছে। তারপরে আর্মিরা যেখানে থাকে আর্মিদের নিচে মাইন লাগিয়ে দেওয়া, উড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছিল আমাদের মূল নৌবাহিনীর কাজ, আমাদের নৌকামানের কাজ। এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে। 1971 সনের 29শে অক্টোবর আমরা একটা অপারেশন করি ওপারে। একটা বার্মা স্থানের তেলের ডিপো আছে, ওই ডিপোটা আমরা উড়িয়ে দিয়েছিলাম। কিন্তু এটা সূত্রপাতটা হয়েছে এখানে। সব তোমাদেরকে এটা দেখেনি, কোন জায়গাতে সূত্রপাত করছে দেখেনি। আমার প্রেম আনন্দ এখানে এখানে সকালবেলা আমি একজন লোকের সঙ্গে সহায়তা নিয়ে, তোমার এক্সপ্লোসিভ নিয়ে, যেগুলো দিয়ে বোম উড়িয়ে ফেলা যায়, এক্সপ্লোসিভ নিয়ে এসে আমরা এখানে এই আজাদ মিল আছে, এটার মধ্যে আমরা উঠছি। সেই অপারেশনের একটা প্ল্যানিং আমরা এখানে বসে করছিলাম। এবং এখানে আব্দুল ওহাব নামে এক ভদ্রলোক আমাদেরকে একটা ডায়াল মিলে, আজাদ ডায়াল মিলে আমাদেরকে রাখছিলেন এখানটায়।
সেখানে বসে আমরা প্ল্যান করি এবং এখান থেকে এক্সপ্লোসিভ নিয়ে আমরা চলে যাই। এখন চলো তোমাদেরকে সেই আজাদ মিলটা একটু দেখাই দিই। এই হলো সেই আজাদ মিল। 1971 সালের 29শে অক্টোবর আমি এখানে আসছিলাম সকাল 8টার দিকে। হ্যাঁ, কিন্তু অপারেশনটা করছি বিকালবেলা। কারণ এখানে ওই যে ভদ্রলোক কাজ করতাম নিয়ে আসছিলেন ওয়ার সাহেব, উনি ডেলি সকাল 8টার সময় এখানে আসতেন। তো ওনার সঙ্গে আমি এক্সপ্লোসিভ লোকার দিয়ে আমি পিছনে রিক্সা চলে আসছি ওনার সঙ্গে সঙ্গে। এখানে কি আপনাকে সাহায্য করেছিল? এখানে সাহায্য করার মধ্যে উনি এইভাবে প্রথমে এখানে ছিলেন, তারপরে আমি এখান থেকে যখন এক্সপ্লোসিভ নিয়ে চলে যাই, ওনাকে বলছিলাম যে আপনি আমাকে গিয়ে 5 নম্বর ঘাট থেকে আবার নিয়ে আসবেন। আমি এদিক দিয়ে গিয়ে বার্মাস তেলা ডিপোতে গেছি, আর উনি নৌকা নিয়ে গিয়ে ওই ঘাটে ওয়েট করতেছিলেন। আমি এক্সপ্লোসিভ লাগিয়ে 3 মিনিট সময় দিলাম, 3 মিনিটের মধ্যে ব্লাস্ট হবে। 3 মিনিটের মধ্যে ব্লাস্ট হয়ে গেছে, সব আগুন লেগে গেছে, এলাকা অন্ধকার হয়ে গেছে। আমরা দৌড়ে ফেলে আসছি, আসার দিকে এখান থেকে সব লোক দৌড়ে ফেলাচ্ছে। এখানে একটা লোক ছিল, পানের টং দিয়েছিল, তার আমি বললাম তুমি আমাকে 500 টাকা দাও। সে আমাকে কি চিনল না ছিল আমি জানি না, কিন্তু সে 500 টাকা দিল। দেওয়ার পরে আমি একটা রিক্সা উঠে একদম আবার সেই পশ্চিম চান্ডা সেখানে চলে গেছি, সেখানে গিয়ে আবার অবস্থান নিয়েছি। এখন চলো আমরা যেখানে অপারেশন করছি বার্মাস তেলা ডিপো, সেই অপারেশন যেখানে এক্সপ্লোসিভ সেখানে আমি তোমাদের নিয়ে যাই, সেটা দেখাবো সেখানে কোন জায়গায় আমরা মাইন্ড সেট এক্সপ্লোসিভ সেট করছিলাম। আজাদ মিল থেকে আমি এক্সপ্লোসিভ নিয়ে নিজে একটা ব্যাগে করে এই নৌকা দিয়ে পার হয়ে আমি এফাড়ে আসলাম। এফাড়ে এসে আমার টার্গেট হলো আমি ডিপুটা তেল এক্সপ্লোসিভ উড়িয়ে দিব। তো আমি 5 কেজি এক্সপ্লোসিভ নিয়ে আসলাম এবং এটার সঙ্গে সেফটি ফিউজ এবং ডেটোনেটর থাকে উড়ানোর জন্য। ওই সেফটি ফিউজ আগুন লাগানোর পরে ডেটোনেটর দিয়ে উড়িয়ে ব্লাস্ট হলে এক্সপ্লোসিভটা দিয়ে উড়িয়ে দেওয়া হয়। এখানে এসে আমি দেখি এরকম সিকিউর ওয়াল ছিল না তখন, একটা দারোয়ান ছিল এখানে। সন্ধ্যা 6:15 এরকম হবে, ইফতারের টাইম। আমি এই সুযোগটা নিয়েই এই যে ট্যাঙ্কিটা দেখছো না, এই ট্যাঙ্কিটা তখন এখানে কাছে ছিল, যায় এরকম তেল কিছু ছিল না। ওখানে কাছে গিয়ে এই যে এক্সপ্লোসিভের ব্যাগটা ছিল, সেই ব্যাগটার মধ্যে আমি এক্সপ্লোসিভ নিচে রাখলাম, রেখে ওখানে একটা সেফটি ফিউজ থাকে, একটা ডেটোনেটর থাকে। তো সেফটি ফিউজটার মধ্যে আগুন লাগালে ওটা 3 মিনিট সময়ের মধ্যে চলে গিয়ে ডেটোনেটরটা হিট করে। ডেটোনেটরটা হিট করার মধ্যে এক্সপ্লোসিভকে হিট করে। এক্সপ্লোসিভটা হিট করার পরে এটা সম্পূর্ণ আগুন ধরে যাবে, উড়ে যায়। আমি ঠিক ওই 3 মিনিট সময় দিয়ে আমি এখান থেকে দৌড় দিয়ে একবার ওই ঘাট ওখানে চলে গেছি। আর ওই যে ওয়াহাব সাহেব যিনি ছিলেন উনি আমার জন্য নৌকা নিয়ে অপেক্ষা করতেছিলেন। এই 3 মিনিট যাওয়ার পরই আওয়াজ শুনতে, বিরাট বিকট আওয়াজ, পিছনে তাকে দেখি ধোঁয়া আগুন পুরো এলাকা বিচ্ছিন্ন হয়ে গেছে। যেহেতু ঝুঁকি নিয়ে আপনি এই কাজটা করেছেন, আপনার তখন ভয় করে নাই? আপনার মনের অবস্থাটা তখন কেমন ছিল? আর রিস্ক তো একটা থেকেই যায়। আর আমরা যারা গেরিলা যুদ্ধ করি, আমরা জীবনের মায়া ত্যাগ করি যুদ্ধে নামছি, মানে জীবনকে বাজি ধরে আমরা নামছি। এখানে মৃত্যু যে কোনো সময় হইতে পারে, জীবনে মায়া করে আমরা কোনো অপারেশনে যাই নাই। এই রিস্ক নিয়ে আমরা আসছি এখানে। হয়তো আমরা যখন এক্সপ্লোসিভ লাগাইছি 3 মিনিটের আগে 2 মিনিটে হয়ে যেতে পারতো, দৌড়ে আমার গায়ে লাগতে পারতো, বাট সেই মৃত্যুর ভয় আমরা কোনো সময় করি নাই। আপনি অপারেশনে একা একা আসার সিদ্ধান্ত নিলেন কেন? একা প্ল্যান এখানে আসলে বেশি লোক আসলে ভয় কারণ ছিল, কারণ দারোয়ান একা, আর এখানে যদি বেশি লোকজন আসা যাওয়া করে, গেরিলারা নিয়ম নর্মাল নিয়ম হলো গেরিলারা 1-2 বেশি যায় না কোথাও, বা 3 জন ম্যাক্সিমাম। আর এখানে 3 জন লোক একসঙ্গে হাঁটলে সন্ধ্যাবেলা সন্দেহ করতে পারে অনেকে, আবার 3 জন লোক হাঁটলে কেউ আগে পিছিয়ে পড়ে যেতে পারে। আর এটা এই কাজটার জন্য 1 জন লোকই যথেষ্ট আমি মনে করি। আমার ছোট্ট সোনার গান একবার যেতে দে না আমার। এই জায়গাটার নাম হচ্ছে লন্ডন ঘাট, চাঁদপুরের লন্ডন ঘাট হিসেবে এটা বিখ্যাত। এটার পিছনে দেখবো অনেকগুলা সরকারি গোডাউন আছে। এই সরকারি গোডাউনে জাহাজে করে যে খাদ্য আনা হয় সবসময়, এই খাদ্যগুলো আইনা এখানে জাহাজগুলো এখানে ভিড়ে। আমাদের লক্ষ্য ছিল এখানে যদি কোনো জাহাজ পাওয়া যায়, সেই জাহাজগুলোকে ধ্বংস করে দেওয়া, এখান থেকে জাহাজগুলোকে ধ্বংস করে দেওয়া। তো আমরা সুযোগ খুঁজতেছিলাম যে কখন এখানে জাহাজ পাওয়া যাবে। বার্মাস তেলের ডিপো উড়িয়ে দেওয়ার পরেই আমরা সখন দেখলাম যে এখানে একটা জাহাজ আছে। আমি দৌড়ে চলে গেলাম গিয়া আমাদের যে ক্যাম্পা ছিল, ওই দক্ষিণে চান্ডা বললাম, দক্ষিণ পশ্চিম চান্ডা, সেই চান্ডায় চলে গেছি আমরা। সেখানে গিয়ে আমি লোকজনকে বললাম যে এখানে জাহাজ আছে, চল এটাকে ডুবাইতে হবে। 2টা গ্রুপে আমরা ভাগ হয়ে আসলাম। একটা গ্রুপে ছিলাম 3 জন। এই 3 জনের কাজ ছিল আমরা মাইন লাগাবো জাহাজে।
আর একটা গ্রুপ ছিল আমাদের, কারণ এই যেখানে জাহাজগুলো থাকে সেখানে পাহারা থাকে, রাইফেল নিয়ে পুলিশ মিলিটারি এগুলো পাহারা থাকে। আর এটা খাদ্য গুদাম, তো এখানে এমনি বেশি পাহারা থাকে। আচ্ছা, আপনি কোন দলে ছিলেন? আমি ছিলাম, আমরা যে গ্রুপটা হলো জাহাজে মাইন লাগাবে সেই গ্রুপের মধ্যে। আমি, আমার সঙ্গে ছিল আরো দুইজন, একজন নাম ফজলুল কবির, আরেকজন নাম ছিল আব্দুল হাকিম। আর বাকি আরো 6 জন ছিল আমাদের সঙ্গে। ওই যে ডব্লিউ রহমান জুট মিল এবং ওই স্টারগা জুট মিল একটা পথ আছে না, আমাদের লক্ষ্য ছিল যে আমরা এখান থেকে মাইন লাগিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে যাবো। এই জন্য ওখানে ছিল একটা গ্রুপ। ওটা লক্ষ্য ছিল যে এখান থেকে আক্রমণ হয় আমাদের উপরে, তারা পাল্টা আক্রমণ করবে, এই ফাঁকে আমরা নিচে চলে যাবো। ঠিক আমরা ওই কাজ প্ল্যান করে আগালাম। আমরা এই যে ডব্লিউ রহমান জুট মিলটা দেখতেছো, এখানে এই মিলের ভিতর দিয়ে আইসা তখন এই নদীতে আমরা এখানে নামলাম, এই পানিতে নামছি। অক্টোবর মাসের 30 তারিখে আমরা অপারেশন করি, তো পানি মোটামুটি এই লেভেলে ছিল। তো আমরা চুপ করে রাত্রে অন্ধকারে, তখন রাত্রে 1:30 থেকে 2টার মধ্যে আমরা এখানে চলে আসি। এখানে আসার পরে আমরা 3 জন পায়ের মধ্যে ফিনিশ লাগিয়ে আমরা কচুরিকে আড়াল করে আমরা এই জাহাজের কাছে চলে আসি। জাহাজ তখন এখানে ছিল, লম্বা করে ছিল। 3 জনেই ভাগ করে নিয়েছি যে কে সামনের অংশ লাগাবে, কে মধ্যের অংশ লাগাবে, কে পিছনের অংশ লাগাবে। সেই হিসাবে আমরা 3 জনে 3 জায়গায় মাইক লাগালাম। আমি মধ্যের অংশ লাগাইছি। প্রথমে আমরা চাকু দিয়ে একটু ময়লা পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়ে মাইন 3টা লাগাইছি। আর যেহেতু একটাই টার্গেট, বেশি ঝামেলা ছিল না, আমরা টার্গেট করে আমরা এখান থেকে ওই মিলের কারখানা, যে ডব্লিউ মিলের পথটা আছে আমাদের ওখানে, সেখানে আমরা চলে গেছি। এটা টের পায় নেই, একদম টের পায় নেই। চুপচাপ করে আমরা এখান থেকে রওনা হেঁটে চলে যাচ্ছি। ডব্লিউ রহমান জুট মিলটা পার হওয়ার পরে একটা গ্রাম আছে, ইসলি গ্রাম। ওখানে যখন আমরা গেছি তখন আমাদের এই 34-35 মিনিট যেটা সময় লাগে, এই সময়টুকু পার হয়ে গেছে। তখন আমরা বিকট আওয়াজের শব্দ শুনতে পাই, 3টা আওয়াজ, 3টা বোম মাইনে এক্সপ্লোশন হয়েছে। আমরা জয় বাংলা স্লোগান দিতে চিৎকার করতেছিলাম। আমাদের ভয় আর তখন ছিল না, যে মাইন যখন সাকসেসফুল হয়েছে, বোম যখন এক্সপ্লোশন হয়েছে, আমাদের সফলতা 100% নিশ্চিত। যুদ্ধ জয়ের যে একটা উন্মাদনা, সেটা আমাদের মধ্যে সৃষ্টি হলো, ভয় যখন আর ছিল না আমাদের মধ্যে। এই আমরা সেই রঘুনাথপুর পর্যন্ত গেলাম, সেখান থেকে রিক্সায় করে আমরা আবার চান্দা চলে গেছি। এরপরে আমরা খবর পেলাম যে পাঞ্জাবিরা যখন দেখলো জাহাজ ডুবে গেছে এখানে, তারা এখানে আবার পাহারা দিতে আসলো। আসলে কচুরি ফানা দেখলেই ওরা গুলি করতো, কচুরি ফানা দেখলেই গুলি করতো। কারণ ওদের ধারণা হয়েছে যে কচুরি ফানা মাথা করেই শত্রুরা আসে। আমি দেখলাম যে এই কিছু পাকিস্তানি মিলিটারিরা ট্রেনে যাতায়াত করে, লাকসাম যায়, চাঁদপুর থেকে কুমিল্লা, চিটাং যায়। তো আমার লক্ষ্য হলো যে ওগুলাকে আমি একটা রেল ধ্বংস করতে পারলে এদের রেলপথে যাতায়াতটা বন্ধ হয়ে যাবে গিয়া। তো রেলপথটা ধ্বংস করার জন্য আমি একটা পরিকল্পনা করি, একটা ব্রিজ উড়িয়ে দিয়েছি। এখন তোমাদেরকে সেদিকে নিয়ে যাব, সেটা আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে কোন জায়গায় আমি ব্রিজটা উড়িয়ে দিয়েছিলাম, কীভাবে পাঞ্জাবিদের ট্রেন আমি ধ্বংস করে দিয়েছিলাম, সেটা দেখাবো। ছোট সোনার একবার যেতে না আমার ছোট। মুক্তিযুদ্ধকে জানো 89তম পর্বের কুইজ। লন্ডন ঘাট অপারেশন কত তারিখে হয়? এ 22 মার্চ, বি 23 সেপ্টেম্বর, সি 20 নভেম্বর, ডি 30 অক্টোবর। বৃহস্পতিবারের ভেতর ঠিক জবাব পাঠাও। MJ স্পেস ABC অথবা ডি লিখে পাঠিয়ে দাও 1624 নম্বরে। ঠিক উত্তরদাতাদের মধ্য থেকে 3 জনকে পুরস্কার হিসেবে দেয়া হবে মুক্তিযুদ্ধের বই। মুক্তিযুদ্ধকে জানো 88তম পর্বের কুইজের ফলাফল। প্রশ্ন ছিল, কলকাতার বালিগঞ্জে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কার্যক্রম কত তারিখে শুরু হয়? সঠিক উত্তর সি 25 মে। এই পর্বের বিজয়ীরা মিম, হানি ও ফয়সাল যথাসময়ে তোমাদের ঠিকানায় পৌঁছে যাবে পুরস্কার। এই গ্রামটার নাম হচ্ছে মহিষাদি, আর ওই ব্রিজটা পরে ওই গ্রামটার নাম হলো হামানকর্দি। আর এই ট্রেন লাইনটা চাঁদপুর থেকে লাকসাম হয়ে কুমিল্লা যাওয়া যায়, চিটাং যাওয়া যায়, আবার কি ঢাকার দিকে যাওয়া যায়। তো এই তুমি জানো যে আমরা নদী পথে অপারেশন করলাম অনেকগুলা, তাতে করে নদীতে জাহাজ চলাচল অনেকটা বন্ধ হয়ে গেছে। আমরা তখন অক্টোবর মাসের শেষের দিকে, নভেম্বর মাস আসলো, নভেম্বর মানে যুদ্ধের শেষের দিকে অনেকটা। ওই চিটাং থেকে ঢাকাতে হয়ে যে রেল লাইনটা চলাচল করতো, এটা কুমিল্লা, কসবা, আখাউড়া হয়ে যাতায়াত করতো। ওখানে বর্ডার থেকে অনেক হামলা হইতো, মুক্তিযোদ্ধারা হামলা করতো। তো পাকিস্তানে দেখলো ওই রাস্তাটা খুব বিপদসংকুল, তারা এই রাস্তাটাকে সহজ করে নিল যে এখান দিয়ে আমরা চলাচল করবো। এবং এটাকে তারা পাহারা দিত, মিলিটারিরা পাহারা দিত রাত্রেবেলা, ট্রেন নিয়ে ওয়াগন দিয়ে ভাড়া দিত। পাহারা দেওয়ার জন্য শেষ রাত্রে ওরা যাতায়াত করতো। আমি যেহেতু এলাকা চিনি, আমি চিন্তা করলাম যে এই ট্রেন লাইনটা যদি আমরা বন্ধ করে দিতে পারি, তাহলে এটা দিয়ে চলাচল বন্ধ হয়ে যাবে, পাকিস্তানের তাদের চলাচলটা মুভমেন্টটা বন্ধ হয়ে যাবে গিয়া। ওই চিন্তা করে আমি এখানে আসলাম। তা আমার সঙ্গে আমরা থাকতাম তখন ওই যে বললাম চান্দ্রা, এই চান্দ্রা গ্রামে থাকতাম। সেখান থেকে আমি টিম নিয়ে আসলাম, আমরা 2 জন আসলাম এখানে।
টিমে ওখানে ছিল 6 জন, আমরা ছিলাম এখানে 3 জন, 2 জন, এখানে 2 জন। এই 2 জনের মধ্যে আসে আমার উদ্দেশ্য ছিল এই ব্রিজটা উড়িয়ে দেওয়া, একই সঙ্গে ব্রিজের উপর যখন ট্রেনটা আসবে ট্রেনটা যেন উড়ে যায়। এই জন্য আমি শিওর হওয়ার জন্য এখানে এক্সপ্লোসিভ দিয়েছি 5 পাউন্ড, এখানে 5 পাউন্ড, ওখানে 5 পাউন্ড, ওখানে 5 পাউন্ড দিয়ে এখানে সাইডটাকে কানেকশন করছি কর্টেক্স দিয়ে, যাতে একটা ডেটোনেশন করার সঙ্গে সঙ্গেই 5টা একসঙ্গে 4টা একসঙ্গে উড়ে। তার মানে ব্রিজের ভাঙা একবার নিশ্চিত। আর ট্রেন যদি এসে পড়ে তো ট্রেনও এটার মধ্যে রেলের মধ্যে, কারণ ট্রেন তো স্পিড থাকে, স্পিড এসে ট্রেন এখানে পড়বে। আর ট্রেনের উপরে যদি এক্সপ্লোশনটা হয়ে যায় তো ভালো, কারণ তখন তো এত অটোমেটিক সিস্টেম ছিল না। আমি লক্ষ্য করতেছি ট্রেনটা আসতেছে কিনা। আমি এখান থেকে তার দিয়ে গিয়ে ওই গাছের নিচে লম্বাটা তার সেটা বলে কর্টেক্স, লম্বা ওই তারের নিচে ওই বাড়িটার কোনো এখানে পৌঁছে দিচ্ছি যে ওরা এখানে আসলে আমি মেসের আগুন লাগাবো। মেসের আগুন লাগালে সঙ্গে সঙ্গে ওইটা 1 সেকেন্ডের মধ্যে এখানে হিট করবে, এখানে এসে 1 মিনিটের মধ্যে আবার এটা সেফটি ফিউজটার মধ্যে আগুন ধরে গিয়ে এটা বাস্ট করবে। এই হচ্ছে না। আর আমি মান্নার নামে যে ছেলেটা ছিল তাকে রাখলাম ওই দূরে, সেখানে টেলিফোনের লাইন ছিল, টেলিফোনের লাইনটা ছিল জন্য যে আমার এটা উড়ার সঙ্গে সঙ্গে তো একটা ভয়ঙ্কর অবস্থা হবে, পাঞ্জাবের এলাকা নেমে যাবে রাস্তা, আগুনটা লাগাবে, তোমরা তুমি ওটা উড়িয়ে দিবা, তাহলে ওদের অ্যাটেনশনটা আরো দূর হবে, যে ওদিকে আরো আছে বা আরো দিকে থাকতে পারে, ওরা ভয় পাবে। তো সেই হিসাবে আমি এটা রেডি করে গিয়ে ওই গাছের নিচে এখানে বসে রয়েছি, দেখি যে ট্রেন আসতেছে কিনা, কারণ ট্রেন ডেলি আসে আমি জানি। আমি বসে রয়েছি, ঠিক ট্রেন ওখানে আসে, কাছাকাছি আসার সময় আমি দেখলাম যে 1 মিনিট লাগবে এখানে আসতে। এমন সময় মেসের কাটি দিয়ে আগুন দিয়ে দিলাম সেফটি কর্টেক্সের মধ্যে। তো কর্টেক্স সাঁ করে জ্বলে আইসা এখানে আইসা 1 মিনিটের মধ্যে এটা উড়ে গেল। উড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ট্রেনও এখানে আসলো। ট্রেনের সামনে 2টা ওয়াগন ছিল খালি, বালি ভর্তি থাকতো ওরা নিরাপত্তা ইঞ্জিনের জন্য, ওগুলা পড়লো এখানে, ইঞ্জিনটা এসে পড়লো। পিছনে আবার বালু ভর্তি গাড়ি ছিল 2টা, সেগুলো পড়লো। এর পিছনে ছিল মিলিটারি, যারা কোচের মধ্যে যারা থাকে আর্মিরা ছিল। তো ওরা যখন এই অবস্থা দেখলো, আওয়াজ হলো, এখানে হলো ওখানে হলো, এই ওরা নামে গুলি করা শুরু করলো, অসংখ্য গুলি করা শুরু করলো, হাজার হাজার গুলি। আচ্ছা, পাকিস্তানি মিলিটারিরা যখন গুলি ছুড়লো তখন আপনি কি করলেন? গুলিতে আমি ভয় পাই না বেশি, কারণ গুলিতে উঠতে চলে আসছে। আমি মাটির নিচে, বাড়ির পিছনে আড়ালে বসে, বাড়িটা উঁচা, নিচে খাতের মধ্যে বসা। কিছুক্ষণ পরে মোটর মারা শুরু করলো, মোটর দেখে এদিকে পড়ে, ঘুম করে পড়ে, দিকে পড়ে। মোটর যেখানে পড়ে সেখানে কিন্তু গর্ত হয়ে যায়, আর মাটি একবার বিরাট পুকুরের মতো হয়ে যায়। আমি ভয় পেলাম যে হয়তো এবার রক্ষণে মোটরে মারা যাবো। আমি কাদা করে করলাম কি আস্তে আস্তে ভোর হয়ে যাবে, দেখে 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 আমি এই খালের মধ্যে গড়ায় গড়ায় এসে পড়লাম। সাপ যেরকম গড়ায় গড়াইতে গড়াইতে এসে এখানে পড়লাম। এখানে পড়ে সাঁতরে এবার ওই নদীর মাথায় চলে গেছি। সেখানে একটা জাল ছিল, ওই বেল জাল দিয়ে মাছ ধরে, ও নৌকা ছিল, ছোট একটা কোষা নৌকা, ও নৌকায় গিয়ে উঠলাম। ও নৌকায় উঠলাম যে আমার লোক আছে পিছনে, আমাকে ওখানে নিয়ে যাও। তো কোষা নৌকা নিয়ে আমি চলে গেলাম ওই যেখানে আমাদের 6 জন ছিল পিছনে আমাদের আনার জন্য, পাটারি বাড়ি ছিল, পাটারি বাড়ি ওখানে গিয়ে আমি খাবেলাম। আচ্ছা, পরের দিন হলো কি, এখানে এটা তো সারা রাত্রে গোলাগুলা করলোই, এখানে 7টা বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। এই বাড়িটা আগুন জ্বালাইছে, ওই পিছনে বাড়িটা জ্বালাইছে, এখানে বাড়ি জ্বালাইছে, এই বাড়িগুলো সব জ্বালিয়ে দিয়েছে। আমি যুদ্ধ করার পরে 30-35 বছর এলাকায় বলতে পারি নাই যে কে এটা করছে, কেউ জানতো না, কারণ এই লোকগুলো তো ক্ষুব্ধ ছিল, তার বাড়ি ঘর আগুন লাগিয়ে দিয়েছে আমার কারণে। আমি 30-35 বছর পরে যখন দেখলাম যে না, এদের অবস্থার পরিবর্তন হয়েছে, ঘর বাড়ি আবার ঠিকঠাক হয়েছে, সাহায্য পাইছে, তখন বলতে পারছি যে আমি এখানে অপারেশন করছি। মানুষ তো জানতে পারছে, কিন্তু ওই সময় বলার মতো অবস্থা আমাদের ছিল না। আচ্ছা, আপনি ঠিক কটা বাজে এই অপারেশনটি করেন? এটা রাত্র 2:30 থেকে 3টার মধ্যে, 2:30 থেকে 3টে এই সময়টা হবে। নভেম্বরের 11 তারিখে আমরা অপারেশনটা করছি। ডিসেম্বরের 8 তারিখে তো ছাত্র স্বাধীন হয়ে গেছে, মানে স্বাধীনতার পর শেষ পর্যায়ে। তখন তারা এমন ভয় পাইছে যে দিক দিয়ে চলাচল করতো না, ট্রেন চলাচল বন্ধ ছিল অনেকদিন। আমরা কিন্তু এখন পদ্মা, মেঘনা, ডাকাতিয়া 3 নদীর মোহনায় অবস্থান করতেছি, এবং চারিদিকে দেখো পানি, অথই পানি। আমরা আগস্ট মাসে যখন প্রথম যুদ্ধ করি তখন এই নদী আরো ভরপুর ছিল, নদী আরো বিস্তৃত ছিল, এবং নদীর অনেক খরস্রোতা ছিল। আমাদের যুদ্ধের অবস্থানটা ছিল, যুদ্ধের এলাকাটা ছিল এই নদী ভিত্তিক, নদীকে কেন্দ্র করে এবং নদীর বন্দরকে কেন্দ্র করে। এবং নদী বন্দরে যে পাক হানাদার বাহিনী যারা আসতো বা তাদের যে জাহাজ ছিল, তাদের যে অবস্থান ছিল, এগুলোর উপর আঘাত করাই ছিল আমাদের মূল কাজ। এবং এই মূল কাজ করার লক্ষ্য ছিল আমাদের দেশের স্বাধীনতা অর্জন করা। বঙ্গবন্ধু 7 মার্চের ভাষণে আমাদেরকে বলেছিলেন, এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
আরেকটা বলেছিলেন যে তোমরা যার যা কিছু আছে তা নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। তা আমাদের তখন সেই যৌবন বয়স ছিল, যুবক ছিলাম আমরা মনে করেছিলাম যে যুদ্ধে যাওয়া আমাদের দায়িত্ব, কোনো কিছু প্রাপ্তির আশা নয়। দেশকে স্বাধীনতার উদ্দেশ্য নিয়েই আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, জীবনের প্রতি ঝুঁকি নিয়েছিলাম। এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে আমাদের অনেক বন্ধু বান্ধব শহীদ হয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, যুদ্ধাহত হিসেবে এখনো জীবিত আছেন। ভবিষ্যতে এই দেশকে গড়ে নেওয়ার দায়িত্ব তোমরা যারা